আসসালামু আলাইকুম। আজ 8ই ডিসেম্বর 2020। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে যে পিছিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। এর পেছনে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের মতভেদই প্রধান কারণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুদিনে সৌদি রাজ পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 সদস্যের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কি দাঁড়াবে তা নিয়ে উদ্বেগ। লন্ডনে ভূ রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান ডক্টর সাদি হামদি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বা প্রিন্স তুর্কি আল ফয়সালের বক্তব্যে এটা পরিষ্কার যে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে বাদশাহ সালমান এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদের মধ্যে কতটা মতভেদ রয়েছে। প্রিন্স তুর্কি আল ফয়সাল বাদশাহ সালমানের খুবই ঘনিষ্ঠ। তিনি মানামায় ইসরায়েলকে আক্রমণ করে যা বলেছেন তা সৌদি বাদশার মনোভাবের প্রতিফলন। ফিলিস্তিনিদের কিছু না পাইয়ে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশার তীব্র আপত্তি রয়েছে। এছাড়া তিনি বলেন, সৌদি নেতৃত্বের বড় একটি অংশ এখনও সাধারণ আরব জনগণের মতামত নিয়ে চিন্তিত। তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে চিন্তিত। তলে তলে ইসরায়েলের সাথে বেশ অনেক দিন ধরে নানা সম্পর্ক থাকলেও সৌদি নেতৃত্বের এই অংশটি এখনও দেখাতে চায় যে মক্কা ও মদিনার মসজিদের রক্ষক হিসেবে ফিলিস্তিন সমস্যার মতো মুসলিম বিশ্বের মূল কিছু বিষয়কে সৌদি আরব গুরুত্ব দেয়। সুতরাং এটা প্রজন্মের বিভেদ, বাবা ও ছেলের মধ্যে বিভেদ। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল যখন বাহরাইনের মানামায় রবিবার ইসরায়েলের কঠোর সমালোচনা করছিলেন, তখন জেরুজালেম থেকে ভিডিও কলের অন্য প্রান্তে বসে তা শুনছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনাজি। তার বক্তব্যের শুরুতেই ইসরায়েলি মন্ত্রী সৌদি প্রিন্সের বক্তব্যের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে পরিবর্তন শুরু হয়েছে আমি মনে করি না সৌদি প্রতিনিধির এই ধরনের বক্তব্য তার সাথে সঙ্গতিপূর্ণ। ইসরায়েলি মন্ত্রী বলেন, আরব বিশ্বের সাথে সম্পর্কের অর্থ এই নয় যে ফিলিস্তিনের স্বার্থ চাপা দেওয়া হচ্ছে, বরঞ্চ আব্রাহাম চুক্তি এই সংকট সমাধানের সুযোগ করে দিয়েছে। তিনি ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন কোনো শর্ত ছাড়া ইসরায়েলের সাথে মীমাংসা আলোচনায় এগিয়ে আসেন, যদিও এ ধরনের আহ্বানের কোনো গুরুত্ব নেই। দুই পক্ষের মধ্যে মীমাংসা আলোচনা 2014 সালের পর থেকে বন্ধ হয়ে রয়েছে। সম্মেলনে ভাষণ শেষ করে আশকেনাজি টুইট করেন, মানামার সম্মেলনে সৌদি প্রতিনিধির অভিযোগ ভিত্তিহীন। তার বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি। এই ধরনের দোষারোপের দিন শেষ হয়েছে। আমরা নতুন এক যুগে প্রবেশ করেছি। এই যুগ শান্তির যুগ। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা জেরুজালেম ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির গবেষক ডক্টর জোনাথন স্পায়ার বিবিসি বাংলাকে বলেন, সম্পর্ক নিয়ে সৌদিদের এই দ্বিধা অবশ্যই ইসরায়েলের কাছে কিছুটা উদ্বেগের কারণ। সৌদি আরব খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। অন্য কিছু দেশ তাদের সিদ্ধান্তের জন্য রিয়াদের দিকে তাকিয়ে রয়েছে, যেমন মরক্কো। ডক্টর স্পায়ার বলেন, ইসরায়েল বুঝতে পারছে সৌদি নেতৃত্বের মধ্যে একটি প্রজন্মগত বিরোধ চলছে এবং আনুষ্ঠানিক সম্পর্ক হতে সময় লাগবে। কিন্তু তিনি মনে করেন, বেশ কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে গোপনে নিরাপত্তার ক্ষেত্রে যে সহযোগিতা চলছে তা অব্যাহত থাকবে। সৌদি আরবের জন্য প্রয়োজন ইসরায়েলের। যুবরাজ মোহাম্মদ তেলের উপর নির্ভরতা কমাতে বদ্ধপরিকর। ইসরায়েলের প্রযুক্তি তার দরকার। ইরানের হুমকি রয়েছে। তাছাড়া সৌদি নেতারা খুব ভালো জানেন যে মানবাধিকার বা বিভিন্ন ইস্যুতে যে ভাবমূর্তির সংকট পশ্চিমা বিশ্বে তাদের রয়েছে, ওয়াশিংটনে দেন দরবার করে তার কিছুটা সুরাহা করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের রয়েছে। ডক্টর সাদি হামদিও মনে করেন, ইসরায়েলের সাথে সম্পর্কের শর্ত হিসেবে ফিলিস্তিনিদের প্রসঙ্গ নিয়ে আসার অর্থ এই নয় যে সৌদি আরবের অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে। মিশর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তৎকালীন সৌদি বাদশাহ যে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন, ইউএইর বেলায় তা তো দেখছি না। সৌদি বাদশাহ কি ইউএইর নিন্দা করেছেন? সৌদি সবুজ সংকেত ছাড়া বাহরাইন এই সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারত না। ইসরায়েলের বিমানের জন্য সৌদি আকাশ খুলে দেওয়া হয়েছে। সৌদি নেতাদের কাছ থেকে যা শুনছি তার কিছুটা অভ্যন্তরীণ মতভেদের বহিঃপ্রকাশ।
এবং কিছুটা জনসংযোগের চেষ্টা। তাহলে সৌদিদের বক্তব্য বিবৃতিতে ফিলিস্তিনিদের খুশি হওয়ার তেমন কি কোনো কারণ নেই? ডক্টর সাদি হামদি মনে করেন, কিছুটা স্বস্তির কারণ হলেও ফিলিস্তিনিদের দুর্ভোগের সুরাহার কোনো সম্ভাবনা নেই। ফিলিস্তিনিরা হয়তো কিছুটা স্বস্তি পাবে যে তাদের ইস্যুটি একদম মাটির নিচে চলে যায়নি। একটা চাপ তো অবশ্যই ইসরায়েলের উপর তৈরি হবে, কিন্তু তা খুব সামান্যই। ডক্টর জনাথন স্পায়ারও মনে করেন, সৌদি বাদশাহ চাইছেন বলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল উদ্যোগ নেবে সে সম্ভাবনা নেই বললেই চলে। সমস্যা খুবই জটিল। একটি বৈঠক বা কারো দাবিতে মৌলিক কোনো পরিবর্তন সেখানে হবে না। ফিলিস্তিনিরা নিজেরাও বিভক্ত। গাজায় হামাস আর পশ্চিম তীরে ফাতার মধ্যে কোনো যোগাযোগ কথাবার্তা নেই। এই অচলাবস্থা অদূর ভবিষ্যতে কাটবে না। ডক্টর হামদি বলেন, ইসরায়েলরা জুয়া খেলবে, অপেক্ষা করবে বাদশাহ সালমানের মৃত্যুর জন্য। তারা এটাও জানে জো বাইডেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বদল চাইবেন না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য যে কোনো আলোচনায় সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রটি। মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সঙ্গে যা কিছু ঘটছে, সৌদি আরবের সঙ্গে সে বিষয়ে পুরোপুরি আলোচনা করে নেয়ার দাবি জানিয়েছেন উপসাগরীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিব জাদে সেই প্রস্তাব সোমবার সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার জন্য সবাই উন্মুক্ত, তবে নিজেদের স্তরকে অতিক্রম না করে আলোচনা না করা অবশ্যই ভালো। এতে তারা বিব্রত হওয়া থেকে রক্ষা পাবেন। সৌদির অবস্থান নিয়ে বারবার করা প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঝারি সারির একটি দেশের এ ধরনের আলোচনায় আসা ফলদায়ক হবে না। এছাড়া উগ্রবাদী মতাদর্শে সৌদির অর্থায়নেরও অভিযোগ করেছেন খতিবজাদে। তিনি বলেন, এই অঞ্চল ও মুসলিম বিশ্বে বহু সমস্যার জন্য তারা দায়বদ্ধ। সে তুলনায় তারা ভালো আচরণই পেয়েছেন। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের চুক্তিতে ফিরে যাওয়ার আভাস দিয়েছেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। 2018 সাল থেকে ওই চুক্তি লাইভ সাপোর্টে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে এসে ইরানের অর্থনীতি পঙ্গু করে দিতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। 2019 সাল থেকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে ধীরে ধীরে সরে এসেছে ইরান। চুক্তিতে ইরানকে যে সুবিধা দেওয়ার কথা ছিল তাতে ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগও করেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত লয়েড অস্টিন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন। তিনি 2003 সালে বাগদাদে মার্কিন সৈন্যের নেতৃত্ব দেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যমে খবর দিয়েছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে দায়িত্ব পালন করা 67 বছর বয়সী 4 তারকা বিশিষ্ট সাবেক সেনা কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পদ পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা সাবেক আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স মিশেল ফ্লোউনয়নকে পিছনে ফেলে এগিয়ে গেলেন। বাইডেনের মন্ত্রিপরিষদের বিভিন্ন পদে আরও সংখ্যালঘুদের মনোনয়ন দিতে নবনির্বাচিত এই প্রেসিডেন্টের উপর চাপ থাকার প্রেক্ষাপটে তিনি এ পদে কৃষ্ণাঙ্গ এ জেনারেলকে মনোনয়ন দেন। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে ভাস্কর্য নিয়ে বিরোধ, রাষ্ট্রদ্রোহ মামলাসহ উদ্ভূত সার্বিক পরিস্থিতির উপর বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মামুনুল হক। আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত, শুধু আমাকে নিয়ে নয় এবং মামলার বিবাদী আমরা 3 জনকে নিয়েও নয়। আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। আমার দ্ব্যর্থহীন বক্তব্য হলো যে এই মামলার মধ্যে আমি স্পষ্ট আভাস পাচ্ছি বাংলাদেশ বিরোধী একটি কুটিল ষড়যন্ত্র এবং চক্রান্তের। লাইভে হেফাজত নেতা মামুনুল হক বলেন, কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়। ভাস্কর্য ভাঙার সঙ্গে কেউ কেউ আমার নাম জড়ানোর চেষ্টা করছেন, কিন্তু অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনো বক্তব্যের মাধ্যমে অথবা আমার কোনো কথাই এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা আমি কশ্চিনকালেও বলিনি। দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি এমনটা কখনো করতে পারেন না। কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে। আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কশ্চিনকালেও আমি বলিনি, এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ, দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভাজন কোনো শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি এটা করতে পারে না। তিনি জোর দিয়ে বলেন,
আমার বক্তব্য স্পষ্ট, ইসলামী দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম সেটা যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্যে কথা স্পষ্ট করে দিয়েছি। যদি আল্লাহ কখনো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরিয়ার আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। মামুনুল অভিযোগ করেন, সারা দেশে যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রবণতা শুরু হয়েছে। আমরা ভাস্কর্য নির্মাণের বিষয়ে দ্বিমত করি। কোরআন সুন্নাহর আলোকে তা নাজায়েজ। মরহুম ব্যক্তিদের সম্মান ও মর্যাদার দৃষ্টিকোণ থেকে মনে করি যত্রতত্র ভাস্কর্য নির্মাণে এই ব্যক্তিদের সম্মানহানি হবে। যত্রতত্র এ ধরনের ভাস্কর্য করলে মানুষের মলমূত্র ত্যাগ হবে, সেখানে মাথার উপর বিভিন্ন পাখি মল ত্যাগ করবে, নানা ধরনের অসামাজিক কাজের আখড়া জমে যেতে পারে। যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য করলে সম্মান বৃদ্ধি হবে না, সম্মানহানির পরিবেশ তৈরি হবে। সোমবার দুপুরে ঢাকার একটি আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করে মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী ও ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল। ফেসবুক লাইভের বক্তব্যে মামুনুল হক উল্লেখ করেন, 2013 সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইসলাম বিরোধী পরিবেশ তৈরি করা হয়েছিল। হঠাৎ গজিয়ে ওঠা ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চ এরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। মামলা প্রসঙ্গে মামুনুল হক বলেন, বারবার বলছি, আমাদের বক্তব্যে নিজেদের মতামত মনগড়া ব্যাখ্যা বিকৃত রূপে উপস্থাপন করে রাষ্ট্রদ্রোহের বুনিয়াদ সাজিয়েছে। সারা দেশের আলেমরা বলছেন, আমাদের বক্তব্য কখনোই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, বরং স্বাধীনতার মহান নেতা মরহুম শেখ মুজিবুর রহমানকে দলমতের ঊর্ধ্বে উঠে সকল বাংলাদেশি, সকল বাঙালি শ্রদ্ধা করি, ভালোবাসি। একজন মুসলিম হিসেবে তার রুহের মাগফিরাত কামনা করি। তার মন্তব্য, আমাদের সমস্ত বিরোধ হল ভাস্কর্য তথা মূর্তি নিয়ে। বঙ্গবন্ধুর নামকে ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চ দেশের ইসলাম বেত্তাদের মুখোমুখি করে দিতে চাইছে। এটি সুপরিকল্পিত বলে অভিযোগ করেন মামুনুল। তার দাবি, এই কাজটি করার মূল উদ্দেশ্য হল চেতনার ব্যবসা করা। তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে ইসলামকে যেমন ঘায়েল করতে চায়, তেমনি বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায়। এ সময় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে উগ্রবাদী বলে অভিযুক্ত করেন। দর্শক, নিচে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে? বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আওয়ামী লীগ সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে তারা এটা করছে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি, ফলে দেশের ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেই মৌলবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না, তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যত অপকর্ম সব তারাই করছে। ৭২-এর সংবিধান,
প্রথম তারা পরিবর্তন করেছে। দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে। গণতন্ত্রের যা কিছু ছিল সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সবসময় শুধু বিএনপির নাম নিতে থাকে, কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবে আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই। চলমান পৌরসভা নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব, কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।